আমরা যে প্রতিষ্ঠান দিয়েছি আমাদের ঘুরি, আমি জাফরুল ভাই, ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানেও সবকিছু ফ্যাসিলিটিস তোমরা পাবা। তো তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। তার আগে আমরা একটু দেখি যে আমাদের আজকের যে বাংলা প্রশ্ন ছিল, আমরা বাংলা প্রশ্নের ইনশাল্লাহ 35টা প্রশ্নের যথাযথ আমরা উত্তর দেখব। তাহলে দেখো, প্রথমে যে প্রশ্নটা ছিল, আমি কিন্তু এই প্রশ্নটা লাস্ট যে গুচ্ছ যে আমাদের একটা এমসিকিউ যে ভর্তি পরীক্ষার গ্রুপ ছিল সেখানে আমি দিছিলাম। তোমরা দেখো পিডিএফটা তোমরা যদি জুম করো তাহলে তোমরা দেখতে পাবা ওখানে কিন্তু মিথ এটা ছিল। তোমরা জানো মিথ এই শব্দটার পরিভাষা বা পারিভাষিক অর্থ, তোমরা জানো পরিভাষা একটা বিশেষ্য, এর সাথে ইক প্রত্যয় যুক্ত হয়ে যায় পারিভাষিক, যেটাকে আমরা বলি টার্মিনোলজি। তো এই মিথ শব্দের পারিভাষিক অর্থ হলো পৌরাণিক কাহিনী। যেখানে পৌরাণিক কাহিনী বা পুরাণ কাহিনী বর্ণনা করা হয় সেটাকে বলা হচ্ছে মিথ। বুঝছো? তো এটা যারা দিছো এটা কারেক্ট, এটা একদম কারেক্ট, এটা নিয়ে কোনো কনফিউশন হবে না, এটা নিয়ে কোনো কথাও হবে না। এরপরে দেখো কৃপান। তো তোমরা জানো যে তোমাদের এই কৃপান যে শব্দটা, এটা তোমরা সবাই জানো, এটা কোথা থেকে দিছে বলো তো? এটা তোমাদের মূলত বিদ্রোহ কবিতার একটি শব্দের অর্থ। তোমরা যারা বিদ্রোহী কবিতা পড়ছো, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা থেকে নেওয়া একটি বিখ্যাত কবিতা, এই কবিতায় ব্যবহার করা হয়েছে কৃপান। এই কৃপান শব্দের অর্থ বলিদানে ব্যবহৃত তরবারি। তো এখন দেখো, বলিদানে ব্যবহৃত তরবারি কোথাও আছে? নাই। তার মানে দেখো এটা হল মানে লাঙ্গল, তার মানে দেখো তলোয়ার আছে। তাহলে তোমরা জানো যে কৃপান, তরবারি এবং লাঙ্গল হলো তলোয়ার, এগুলো সব কিন্তু সমার্থক। তার মানে এটা উত্তর হবে হচ্ছে তলোয়ার। তাহলে কৃপান শব্দের অর্থ বলিদানে ব্যবহৃত খুবই ধারালো একটা তরবারি। যেহেতু তরবারি নাই, তরবারি, কৃপান এবং কি তলোয়ার, এগুলো সব সেম শব্দ। বুঝছো? ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম জীবন, ওয়ালাইকুম আসসালাম, গুড। এরা তারপর দেখো পরেরটা যদি আমরা দেখি, পরেরটা আমাদের কি ছিল? কোন ক্রমিকের বানান দুটি কারেক্ট? সো আমার আমার একটা ছোট্ট শীট আছে, তোমাদের যারা তোমরা শিক্ষার্থী রয়েছো, জাস্ট এক পৃষ্ঠার একটা শীট আছে। তোমরা দেখো এক পৃষ্ঠার শীটে এইটা দুটা আছে মরিচিকা। তোমরা জানো মরিচিকা বানানে প্রথমটা হবে দীর্ঘইকার, পরেরটা হবে হ্রস্বইকার। আর মহত্ব বানানে তোমরা তো জানো, মহত্ব বানানে তৈ তৈ যুক্ত হয়ে একটা বফালা হবে। এটা হচ্ছে আমাদের উত্তর। একটা প্রশ্ন আমরা তৈরি করে তোমাদের এক্সাম নেব, কোনো বই থেকে কোনো প্রশ্ন কপি করব না। প্রত্যেকটা প্রশ্ন আমাদের তৈরি থাকবে, ইউনিকনেস থাকবে। আর তোমরা যারা আমাদের প্রশ্নে এক্সাম দিছো, তোমরা জানো যে আমি হচ্ছে ইংরেজি ক্লাস নেই, আর হচ্ছে বিপ্লব ভাই বাংলা তোমাদের নেই। আর তোমাদের জিকে যেই টিচার থাকবে, এটা অবশ্যই বাইরে থেকে আমরা আরেকজনকে নিয়ে আসবো। এটা একজন থাকবে না, 2-3 জন থাকবে। কেন বলি? কারণ জিকে যার টপিক্সের, যেই টপিক্সের উপর যেই শিক্ষক বেশি এক্সপেরিয়েন্সড, আমরা ওই শিক্ষককে ওই টপিক্স দিব। ঠিক আছে? আর এটা তো বাংলা ইংরেজির মতো না, সিকুয়েন্স ধরে পড়তে হবে জিকে টপিক্স অনুযায়ী। সো আমরা এই জিনিসটা একটু এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে? সো এই কথাগুলো বলা ছিল। আরেকটা তোমাদের কথা, এখন আসো, তোমাদের গুচ্ছতে জিএসটির কাট মার্কস নিয়ে তোমাদের অনেক প্রশ্ন, মানে মনে দ্বিধা আছে যারা পরীক্ষা দিয়ে আসো আর কি। তোমরা অবশ্যই প্রশ্ন মিলাবা, যদি হলো তাহলে হলো, আর যদি গেলো তাহলে তো গেলোই, তোমাকে পড়ালেখা আবার শুরু করতে হবে। তোমরা নির্দ্বিধায় কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। ঠিক আছে? সেকেন্ড টাইমের জন্য হোক, তোমাদের যদি কেউ পরিচিত থাকে আমাদেরকে সাজেস্ট করতে পারো, ক্লাসগুলো করো, তারপরে বুঝবা যে আমরা কেমন তোমাদেরকে পড়াচ্ছি বা কেমন গাইড দিচ্ছি। আসলে আমি মনে করি তুমি বাইরে না গিয়ে তোমরা আমাদের সাথে প্রথম থেকে লেগে থাকো, ইনশাল্লাহ বেস্ট সার্ভিস পাবা। তুমি ঢাকা, রংপুর বা বাইরে গিয়ে যে সার্ভিসটা পাবা, তোমাকে একটা কথা অন্তত বলতে পারি, তোমাকে বাইরে আর প্রাইভেট পড়তে হবে না, এখানেই তোমার কাভার হবে। অর্থাৎ প্রাইভেটের মতো তোমাদেরকে পড়ানো হবে। ঠিক আছে? আর এখানে কাট মার্কসের যে বিষয়টা, জিএসটি যে কাট মার্কস, গত বছর আমার একটা স্টুডেন্ট ছিল, তার হচ্ছে 54.50 এরকম একটা মার্কস ছিল। ঠিক আছে? এতই মার্কস ছিল, সে কিন্তু এখন কাজী নজরুল অ্যানথ্রোপোলজি নিয়ে পড়তেছে। ঠিক আছে? এবং তার হচ্ছে সিরিয়াল ছিল 46তম মতো। তো তোমাদের যেহেতু কোশ্চিন এবছর সহজ হয়েছে, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে কিন্তু পড়ালেখার বাইরে চলে গেছে, মানে অর্থাৎ পড়ালেখা কিন্তু করে না, বাসায় গেছে, বিভিন্ন ঝামেলা। ঠিক আছে? মানে এর মাঝে আবার হতাশায় কেউ শেখা খাইছে, তো দেখা যায় বিভিন্ন জায়গায় ইনভলভ হয়ে গেছে। তো পড়ালেখাটা কিন্তু অনেকেই ধরে রাখেনি। সো সেই অনুযায়ী যদি অনেকেরই মানে পরীক্ষা খারাপ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু দেখবা মোটামুটি ভাবে ওই যে 50+ অর্থাৎ 55 থেকে 55 যদি থাকে তোমাদের থাকে, 55+ যদি থাকে, তাহলে তোমার চান্স নিশ্চিতভাবে তুমি আশা করতে পারো একটা সিট তুমি পাবা। প্রতি বছর তুমি যদি বলো ভাই প্রশ্ন তো সহজ হয়েছে, আসলে প্রতি বছর এই রেঞ্জের মধ্যেই থাকে। ঠিক আছে? মানে 50+ এই রেঞ্জের মধ্যেই থাকে, এর কমে না। আসলে কি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো? তো তোমাদের তো প্রশ্ন সলভিং সেশন চলতেছিল বিপ্লব ভাইয়ের, তো তোমরা ক্লাসটা করে নাও। ঠিক আছে? আমাদের ইংরেজি আমি স্লাইড করতে দিছি, যদি কোশ্চিন আসে তাহলে অবশ্যই ইংরেজিটা সহ সমাধান করে দিব। ঠিক আছে? ভালো থাকো। ধন্যবাদ জাফরুল ভাইকে, অনেকে সালাম দিয়েছো।
বাদল ওয়ালাইকুম আসসালাম। রাসেল রানা প্রিয় শিক্ষার্থী বালিয়ারেঙ্গি থেকে ওয়ালাইকুম আসসালাম। জীবন অ্যান্সার দিচ্ছ, অ্যান্সার দিতে হবে না, আমরা ক্লিয়ার করব। সাদিক আল সাদিক ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ার। জীবন ওয়ালাইকুম আসসালাম, সকলকে ওয়ালাইকুম আসসালাম। শুনো, একটা না কথা হচ্ছে, আমরা যে এবার অ্যাডমিশনটা জার্নিটা শুরু করছি, এখানে মূলত বাংলা এবং ইংরেজি অলমোস্ট তোমাদের 80টা প্লাস ক্লাস থাকবে এবং আমরা জিকে তোমাদের থেকে পড়ে আদায় করে নিব। তোমাদের জন্য টিচার তো থাকবে, আমি জাফরুল ভাই তোমাদেরকে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে একটা সাপোর্ট দিব, যেটা তোমাদেরকে আদায় করে নিব। ইনশাল্লাহ তোমরা একটা বিগ মানে খুব ভালো একটা সাপোর্ট পাবা। তো আসলে বিষয় হচ্ছে দিন শেষে আর সবচেয়ে এবার আমাদের কিন্তু শীট থাকবে, ওই আমাদের শীটগুলো খুবই ভালো করে তৈরি করা, আশা রাখি সেগুলো পড়লেই তোমরা পাবা। তো যাই হোক, আমরা একটু ক্লাসটা কন্টিনিউ করি। তাহলে দেখো, আমাদের এখানে যে প্রশ্নটা ছিল, আমাদের গুচ্ছতে 3য় নম্বর যে প্রশ্নটা ছিল, কোন বানানটা শুদ্ধ, বানান থেকে আসবে মাস্ট, আমি তোমাদের বলছি। তো তোমরা জানো মরিচিকার প্রথমটা দীর্ঘইকার হয়, পরেরটা হ্রস্বইকার হয়, যেমন বাল্মীকি, এরকম কিছু বানান রয়েছে তোমাদের আমি বলছিলাম। আর মহত্ব বানানে তয়ত যুক্ত হয়ে বফালা হবে, এটাই হলো মেইন বিষয়টা ছিল, বুঝছো? ওকে, আর ক্লাসটা একটু শেয়ার করে দিও, সবাইকে একটু দেখার সুযোগ করে দাও। তারপর দেখো এই যে এখানে বিষয়টা, তো তোমরা একটু বুঝো সাধু রীতিতে সাধু এবং চলিত পার্থক্যটা। আমার যারা ক্লাস করছিলাম বলছিলাম যে এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, যে কোন পদের পরিবর্তন হয়, মানে সাধু এবং সাধুতে, সাধু ভাষায়, আসলে সহজ কথা, সাধু ভাষায় কোন কোন পদের বেশি পরিবর্তন হয়। মনে রাখবা, সাধু ভাষায় পরিবর্তন হয় 3টা পদের, একটা হলো সর্বনাম পদের, একটা হচ্ছে সর্বনাম পদ, একটা হচ্ছে ক্রিয়াপদ, আর একটা হচ্ছে অনুসর্গ পদ। এই 3টা পদের তোমার কি হবে, এই 3টা পদের তোমার পরিবর্তন হবে। যেমন সর্বনাম পদ দেখো, তাহারা, এই যে তোমার সাধু ভাষায় রয়েছে, এটাকে তুমি ইজিলি চলিত ভাষায় করতে পারবা তারা। তার মানে দেখো সর্বনাম পদ পরিবর্তন হচ্ছে। আমি যদি বলি হইতেছে, হইতেছে, তাহলে এই যে হইতেছে যে ক্রিয়াটা আছে, এটাকে তুমি হইছে করে তুমি করতে পারবা। অনুসর্গ, যেমন আমি তোমাকে বললাম হইতে, তাহলে দেখো এই হইতেকে তুমি কিন্তু হতে করতে পারছো। তার মানে এই 3টা পদের তোমার কি হয়, সাধু ভাষা থেকে যখন চলিত ভাষায় যায়, বা এই 3টা পদ মূলত পরিবর্তন হয়। এবং সাধু চলিত রীতির অভিন্ন রূপ দেখা যায় কিন্তু সর্বনামে এবং ক্রিয়াপদে। তো এই জন্য দেখো এখানে ক্রিয়া এবং বিশেষ্য আছে না, বিশেষ্যের কোনো হবে না, তার মানে এটা ভুল। বিশেষ্য এবং অব্যয় আছে না, এটার একটাও হবে না। তার মানে এটার কারেক্ট অ্যান্সার হবে, তুমি শিওর থাকো, সর্বনাম এবং ক্রিয়া, মানে একবার শিওর থাকো, এটার উত্তর হবে সর্বনাম এবং ক্রিয়া। এটা জাস্ট তোমাকে দ্বিধান্বিত করার জন্য অপশনটা দিয়ে দিছে। ওকে, তারপর দেখো আমাদের পরে যেটা ছিল, আমরা যদি দেখি আমার পথ, তো আমার পথ কাজী নজরুল ইসলামের, যদিও এটা নতুন সিলেবাসে নাই তোমরা জানো। তো আমার পথ যেটা আছে, তো আমার পথের বলছে যে কাজী নজরুল ইসলামের আমার পথ, এটি একটি প্রবন্ধ। এই প্রবন্ধ অনুযায়ী কিভাবে আমাদের আত্মনির্ভরতা আসে, একবার তোমরা যদি লাইন পড়ো তাহলে বুঝবা যে আত্মাকে তুমি যদি চিনতে পারো, নিজেকে তুমি যদি চিনতে পারো, তাহলেই নির্ভরতা আসে। তার মানে উত্তর হবে ক, উত্তর হবে তোমার এটার ক। তারপরে দেখো তোমাকে যে রেইনকোট গল্পে, তাহলে রেইনকোট গল্পে যে মিসক্রিয়ান ছিল, তোমরা জানো মিসক্রিয়ান একটা ইংরেজি শব্দ যার অর্থ দুষ্কৃতকারী। তো এই যে মিসক্রিয়ান যে ছিল, মিসক্রিয়ান বলতে তুচ্ছার্থ করা হয়েছে কাদেরকে। তো এখন তোমাদের প্রশ্নটা বুঝতে হবে যে রেইনকোট গল্পে এই কথাটা কে বলেছে, বলেছে হচ্ছে ইসাহাক। তোমরা জানো যারা গল্পটা পড়ছো ভালো করে, তার নাম হচ্ছে ইসাহাক। এখন তোমরা বলো তো, এই ইসাহাক যে পিয়ন ছিল, এই পিয়ন কার দলে ছিল? অবশ্যই পাকিস্তানের দলে। তাহলে ইনি যেহেতু এই শব্দটা ব্যবহার করছে, অবশ্যই তিনি মুক্তি বাহিনীকে বুঝাইতে ব্যবহার করছে। তার মানে মিসক্রিয়ান বলতে কাকে বোঝানো হয়েছে? আমাদের যে মুক্তি বাহিনীরা ছিল, যারা আমাদের দেশ রক্ষার জন্য অকুতোভয় বীর সেনারা, যারা পাকিস্তানের বিরুদ্ধে শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেই আমাদের মুক্তি বাহিনীকে বোঝানো হয়েছে। ওকে, তারপর দেখো ফাইনালি যদি আমরা 7 নম্বর প্রশ্নটা দেখি, 7 নম্বর প্রশ্নটা কি বলছে? 7 নম্বরটা বলছে উচ্চ মঞ্চে, যাই হোক এখানে একটু উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়ন। এখানে সংকীর্ণ বাতায়ন বলতে কি বোঝায়? সো আসলে এটা তোমাদের সিলেবাসের একটা বহির্ভূত প্রশ্ন। দেখো এটা কিন্তু সিলেবাসের বাহিরে, একবারে বাহিরে, বুঝছো? একবারে সিলেবাসের এটা একটা বাহিরের প্রশ্ন। তোমরা পড়ছো কিনা যদি আমি পড়াইছি, যেহেতু আমার এটা, সেটা হলো আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের 15 থেকে 20 এই 5 বছর সময়কালে একটা কবিতা ছিল, কবিতাটার নাম হচ্ছে ঐকতান। এই ঐকতান কবিতার এটা একটা লাইন, বুঝছো? এই ঐকতান কবিতার লাইন হচ্ছে এটা। আর এই লাইনটা দ্বারা এখানে সংকীর্ণ বাতায়ন বলতে বোঝানো হয়েছে জনবিচ্ছিন্নতা। জনবিচ্ছিন্নতা, তোমরা থাকো, এটাই ওখানে ছিল ওই বইয়ের একবারে গল্পতে স্পষ্টভাবে এটার কথা বলা আছে। মূলত ওখান থেকেই প্রশ্নটা দিছে, এটা কিন্তু তোমাদের সিলেবাসের বহির্ভূত। তাহলে তোমরা এটা থেকে একটা কনসেপ্ট পাইলা যে সিলেবাসের বহির্ভূত প্রশ্ন আসে এবং আসছেও। তবে তোমরা যারা 26-এ অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের জন্য একটা ভালো, সেটা হচ্ছে তোমাদের ফুল সিলেবাস।
তো ফুল সিলেবাসই কিন্তু বেটার, তাহলে তোমার কখনো দ্বিধান্বিত থাকবে না, কনফিউশনও থাকবে না। তো যাই হোক, তবে তারপরও সিলেবাসের বাহিরে দিছে এবং আমি ভাবছিলাম যে নতুন কবিতাগুলো গল্পগুলো থেকে দিবে। তো যাই হোক, ওই জায়গায় থেকে দেয় নাই, গেলে তোমরা আরো একটা ঝামেলায় পড়তা। তবে বাংলা প্রশ্ন খুব সহজ ছিল এবং স্ট্যান্ডার্ড ছিল, যে কেউ যদি একটু পড়ো আই হোপ যে 30 থেকে 32-এর মধ্যে একটা মার্ক ক্যারি করা সম্ভব খুব ইজিলি। তারপর দেখো পরেরটা বলছে পানি কোন ভাষার শব্দ। তাহলে এই যে আমরা যে পানি খাই, এই পানি কোন ভাষার শব্দ? পানি হচ্ছে হিন্দি ভাষার শব্দ। পানি হচ্ছে হিন্দি ভাষার শব্দ। আমার যারা শব্দ ভান্ডারের ক্লাস করছো দেখবে একটা শীট দিছিলাম, ওখানে ওটা ছিল। তবে মনে রাখবা যে জল কিন্তু আবার তৎসম শব্দ, জল কিন্তু তৎসম শব্দ, বুঝছো? বাট পানি কিন্তু কি? পানি হচ্ছে হিন্দু ভাষার মানে হিন্দি ভাষার শব্দ। দাদা, নানা, এগুলো চানাচুর, প্রচুর আসে। চানাচুর কোন ভাষার শব্দ? এগুলো সব হিন্দি ভাষা থেকে আগত, বুঝছো? তো এটা একটা বিষয় ছিল। তারপর দেখো আমরা যদি একটু দেখি পরের প্রশ্নটা, এটা দেখো। সো তোমরা যারা আমার সন্ধির ক্লাস সন্ধির একবারে বেসিক থেকে দিছে, তোমরা জানো যদি কোনো সন্ধিজাত শব্দে সেম বর্ণ থাকে, সেম বর্ণ যুক্ত অবস্থায় থাকে, তাহলে প্রথম বর্ণটার পরিবর্তে খণ্ডত্ব অথবা কি দিতে হয়? দ দিতে হয়। খণ্ডত্ব অথবা দ দিতে হয়। যদি সেখানে উত থাকে, উচ্চারিত হয়, তাহলে তো আমরা জানো উত নামে একটা অব্যয় আছে, এই জন্য কি হয়? খণ্ডত্ব হবে। আর বিপদ, পদ, ওগুলোতে দ হবে। তার মানে উল্লাসের সন্ধি বিচ্ছেদ হবে উত প্লাস লাস। তার মানে দেখো এখানে বলছে বিসর্গ সন্ধি, তার মানে এটা হলো ব্যঞ্জন সন্ধি, তার মানে এটা হবে না। এবার দেখো পরিচ্ছেদ, দেখবে ব্যঞ্জন সন্ধির একটা নিয়ম আছে, যদি কোনো সন্ধিজাত শব্দে চ থাকে তাহলে তোমাকে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে অনেক সময় চটাকে বাদ দিতে হবে, অনেক সময় চয়ের পরিবর্তে তোমাকে খণ্ডত্ব লিখতে হবে, অনেক সময় চয়ের পরিবর্তে খণ্ডত্ব লিখে তোমাকে ছয়ের পরিবর্তে তালবস্য দিতে হবে। যেমন আমি তোমাকে যদি বলি উচ্ছ্বাস, তার মানে দেখো এটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত প্লাস শ্বাস, তার মানে পরের 6টা তালবস্য হয়ে যাচ্ছে। আমি যদি তোমাকে বলি অনুচ্ছেদ, দেখো অনু প্লাস ছেদ, তার মানে চ এখানে থাকছে না। আমি যদি তোমাদেরকে বলি কি এইভাবে বলতেছি, মনে করো যে এরকম করে তুমি যদি ওই যে দেখো কথা চলে, এখানেও কিন্তু সেম, তাহলে কথা এখানে এটার উচ্চারণ হবে না, চলে। এবং এটা কোন সন্ধি? এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। চাইছে কি? চাইছে হলো বিসর্গ সন্ধি। তারপর দেখো পরিচ্ছেদ, পরি প্লাস ছেদ, তার মানে এটাও ব্যঞ্জন সন্ধি, তার মানে উত্তর হবে এটা। তোমরা আমার সন্ধির যারা ক্লাস করছো, তোমাদের আমি একটা লাইনে বিসর্গ সন্ধি শিখাইছিলাম, সেটা ছিল শীষ বর্ণ, মানে তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স। শীষ বর্ণ কি করছে? বিসর্গ এবং রকে নিয়ে ওকারের বাড়ি গেছে। তার মানে কোন একটা সন্ধিজাত শব্দে ওকার থাকলে, র থাকলে, রেফ থাকলে, তারপরে যদি তোমাদের বিসর্গ থাকে অথবা তোমাদের যদি শীষ বর্ণ থাকে, তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স যদি যুক্ত অবস্থায় থাকে, তাহলে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। তবে ব্যতিক্রম ছিল, তোমাদের পড়াইছিলাম। দেখো এই যে আশীর্বাদ, তার মানে এই যে দেখো রেফ আছে, তার মানে র আর রেফ একই জিনিস, তার মানে এটা সন্ধি বিচ্ছেদ হবে আশীর্বাদ। তার মানে এই যে তোমরা এটার পরিবর্তে একটা বিসর্গ দিলে তোমাদের হয়ে গেল। তাহলে এটা খুব ইজি ছিল, খুবই ইজি ছিল সন্ধি থেকে। পরেরটা দেখো, এই যে একটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা ঝামেলার প্রশ্ন ছিল, অনেকে বুঝতে পারো নাই। প্রথম কথা মনে রাখবা, সম্বোধন পদটা কি? এই দেখো সম্বোধন পদ, তোমরা ইংরেজিতে যেটাকে ভগেটিভ কেস বলো, এটা হলো সম্বোধন পদ। তো সম্বোধন পদ মনে রাখবা অলওয়েজ বাক্যের শুরুতে বসে, এবং সম্বোধন পদ অবশ্যই বিশেষ্যের আগে বসে, বুঝছো? এটা একটা বড় বিষয়। এখানে দেখো মূলত এটা হলো সম্বোধন পদ। হে আদি জননী সিন্ধু, সিন্ধু মানে সাগর, বসুন্ধরা মানে পৃথিবী, সন্তান তোমার। তোমরা এটা জানো কিনা, এটা রবি ঠাকুরের যে রবি ঠাকুরের একটা বিখ্যাত কবিতার লাইন। তোমরা যে রবি ঠাকুরের সোনার তরী কবিতা পড়ছো, সোনার তরী কবিতা পড়ছো, যেটা সোনার তরী কাব্য থেকে নেওয়া। এই সোনার তরী কাব্যের আরো অনেকগুলো কবিতা আছে, তার মধ্যে একটা কবিতা আছে সমুদ্রের প্রতি, বুঝছো? এই সমুদ্রের প্রতি কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। এখানে বলছে হে আদি জননী সিন্ধু, এটা হচ্ছে পুরোটা একটা আবেগ শব্দ, তোমরা যেটা পড়ছো, এবং এটা আবেগ বর্গ, একাধিক শব্দগুচ্ছ কাজ করে দিচ্ছে। এটাই মূলত সম্বোধন পদ। এখন দেখো তোমরা এই সম্বোধন পদে এই দিকে একটু লক্ষ্য করে দেখো, বসুন্ধরা, বসুন্ধরা মানে পৃথিবী। এখন বলো তো এটা কি নাউন না? তাহলে নাউনের আগে বসছে কিনা, তার মানে নাউনের পূর্বে বা আগে। এখন দেখো নাউনের পূর্বে বা আগে, পূর্বে বা আগে, তার মানে উত্তর হবে এই যে দেখো বিশেষ্যের পূর্বে। তুমি শিওর থাকে এটা উত্তর হবে, যদিও আমি কয়েকটা জায়গায় দেখলাম এটা উত্তর দিছে না, এটা উত্তর হওয়ার কোনো পসিবিলিটি নাই, এটা হবে। আর সম্বোধন পদটা হয় বিশেষ্যের আগে বসে, সো এখানে তোমার অবশ্যই বিশেষ্যের পূর্বে হবে, বুঝছো? তারপর দেখো আমরা যদি 11 নম্বর প্রশ্নটা দেখি, 11 নম্বর তোমরা যদি প্রশ্নটা, অপরিচিতা গল্পে কল্যাণী কি ব্রত গ্রহণ করেছিল? একদম সহজ প্রশ্ন, অপরিচিতা গল্প থেকে। সেটা হলো নারী শিক্ষা বা মাতৃজ্ঞা। তার মানে নারী শিক্ষার জন্য সে আর পরবর্তীতে বিয়ে করেনি, তোমরা এটা জানো। তারপরে দেখো এটা ফেব্রুয়ারি 1969 কবিতা অবিনাশী বর্ণমালা। তোমরা জানো অবিনাশী বর্ণমালা মানে যে বর্ণমালা কখনো বিনাশ হবে না। আর এটা কেমন ছিল? এটা ছিল নক্ষত্রের মতো। কার হাত থেকে পড়ছিল তোমরা জানো?
তো যাই হোক, এটা সালামের হাত থেকে ঝরতেছিল অবিনাশী বর্ণমালা, এটা সালামের হাত থেকে ছিল। তো যাই হোক, এখন ফেব্রুয়ারি 1969 কবিতায় অবিনাশী বর্ণমালা বলতে কি বোঝায়? ধৈর্য না, এটা কি শক্তি না, ভালোবাসা না, এটা হলো প্রতিবাদ। এই অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক? প্রতিবাদের প্রতীক। তার মানে এটা উত্তর হবে হচ্ছে ঘ। এরপরে দেখো, তোমরা যদি দেখো এরপরে এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের, বুঝছো, তোমরা এই ক্লাসগুলো দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় একবারে তোমাদের একটা জনপ্রিয় কবিতা মাসি পিসি, সরি গল্প, সেটা হচ্ছে মাসি পিসি। এই যে মাসি পিসির ছোট গল্প রয়েছে, এই মাসি পিসি ছোট গল্প থেকে মানিক বন্দ্যোপাধ্যায়, মাসি পিসি গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, যার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তার প্রথম গল্প কোনটা? তোমরা জানো তার প্রথম গল্প হচ্ছে অতসী মামি। তিনি যখন তার বয়স 20 বছর, তিনি তখন বন্ধুদের সাথে বাজি ধরে তার জীবনের প্রথম ছোট গল্পটি রচনা করেন। তার নাম ছিল কি বলো? অতসী মামি। এই অতসী মামি হচ্ছে তার জীবনের প্রথম ছোট গল্প। রাসেল সবাই তোমরা পারতেছো, আমি জানি রাসেল অনেক ভালো, রাসেল সবই উত্তর দিচ্ছে দেখি। ওকে, গুড। তাহলে দেখো একটু বুঝো, তাহলে প্রশ্নটা তোমাদের যারা তোমরা সেকেন্ড টাইম করবা এবং যারা 26-এ প্রস্তুতি নিবা, তাদের জন্য এটা কিন্তু একটা আইডিয়া হতে পারে আর কি। ঐতিহ্য, আমি অলওয়েজ বলি যে ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছ, ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছ, বন্দুকের গুলি মিস হবে বাট উচ্চারণ থেকে একটা প্রশ্ন মিস হবে না। দেখো আমি বারবার বলি ঐতিহ্য, এবং দেখো কত এটা আমি মানে আমার লাইফে যে আমি এটা কতবার উদাহরণ দিছি, আমি আমার যেখানেই যাই দেখো সেটাই দিছে। তাহলে ঐতিহ্য বানানে দেখো এখানে কি আছে? ওই আছে। তাহলে ওই থাকলে কি হয়? ওই থাকলে ওইয়ের পরিবর্তে ওখানে কি লিখতে হয়? ও প্লাস রস্বই লিখলাম। আর যখন কোনো ব্যঞ্জন বর্ণ একটি কারণে একাই থাকে তখন তার কোনো পরিবর্তন করতে হয় না। আর এখানে দেখো আরেকটা নিয়ম দিছে, সেটা হলো এটা হলো উচ্চারণের একবারে বেসিক নিয়ম। আর এখানে একটা হয়ের সাথে জফলা থাকলে তোমাকে লিখতে হবে বর্গীয় জ হস প্লাস ঝওকার, এটা হলো একটা নিয়ম। হয়ের সাথে জফলা থাকলে বর্গীয় জ হস প্লাস ঝওকার। তাহলে দেখো আমরা লিখে ফেলছি, আমরা এখন দেখি কোথায় আছে, কোথায় আছে, এখানে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এই যে আমাদের ঐতিহ্য। তাহলে দেখো আমাদের এখানে একটু হয়ে গেছে, সেটা হলো ঐতিহ্য, এটা যুক্ত হয়ে গেছে, ঐতিহ্য হয়ে গেছে। তো যাই হোক এখানে ঐতিহ্য এইটা হবে আর কি, এই যে এটা এখানে যদিও এখানে বর্গীয় জ আলাদা হয়ে যাবে, কেননা যুক্ত বর্ণে কিন্তু হইতে পারে না, মানে যুক্ত বর্ণে কখনো যুক্ত বর্ণ কখনো উচ্চারণে থাকবে না। এই যে এটা উত্তর হবে, বুঝছো? তো যাই হোক এটা একটু খুব তাড়াহুড়ো করে লিখছি, এই জন্য হয়ে গেছে। মনে রাখবা এটা যে নম্বরে আছে এটাই হবে উত্তর। ওকে, তারপর দেখো পরেরটা দেখো, নিচের কোন বাক্যটি শুদ্ধ? বুঝো বাক্যটা কোন বাক্যটি শুদ্ধ, নিচের কোন বাক্যটি শুদ্ধ? এটা হলো অশুদ্ধ। দেখো এই যে অপমান, অপমান কি? অপমান হচ্ছে নাউন। মনে রাখবা কোন বাক্যের ক্রিয়া যদি হ দ্বারা শুরু হয়, হ, তাহলে মনে রাখবা এখানে বসাইতে হবে অ্যাডজেক্টিভ। তার মানে অপমানের অ্যাডজেক্টিভ ফর্ম কি? অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অপমানিত, অপমানিত। তাহলে যদি এখানে অপমানিত থাকতো, বুঝছো, তাহলে কিন্তু ঠিক ছিল, তাহলে ঠিক ছিল। যদি বলতো অপমান করার ভয় নেই, অপমান করার ভয় নেই, তারপর আবার বাক্যটা শুদ্ধ হইতো। কারণ দেখো অপমান করার ভয় নেই ক ক্রিয়া দ্বারা শুরু হলে সেখানে কি বসে? বিশেষ্য ফর্ম বসে। আর যদি তোমার হ ক্রিয়া দ্বারা শুরু হয় তাহলে সেখানে বিশেষণ ফর্ম বসে। আর তোমরা জানো বিশেষ্যের সাথে ইত প্রত্যয় যুক্ত করলে সেটা বিশেষণ হয়ে যায়। যেমন প্রমাণ, প্রমাণিত, উদয়, উদিত, দুঃখ, দুঃখিত, বিস্ময়, বিস্মিত, আশ্চর্য, আশ্চর্যান্বিত, অপমান, অপমানিত। তার মানে এখানে অপমানিত হতো। তারপর দেখো গৌরব লোপ হয়েছে। মনে রাখবা এই হয়েছে এখানে তোমার বিশেষণ দরকার, এটা কিন্তু বিশেষণ না। এখানে তোমার যদি লুপ্ত দেওয়া হতো তাহলে কিন্তু এটা হয়ে যেতে পারতো। আরো ভাবে একটা ভাবে করা যায়, গৌরব এ লোপ হয়েছে এটা না বলে গৌরব লোপ পেয়েছে, তুমি যদি এটা বলো তাহলে কিন্তু বাক্যটা শুদ্ধ হবে। পরের বাক্যটা দেখো, অনুষ্ঠানে সকল শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন। এই যে দেখো সকল, সকল মানে হচ্ছে অনেকগুলো, বহুবচন একবার করা হয়েছে। এবং যদি কোনো বিশেষ্যের সাথে তুমি যদি মণ্ডলী, শীল, বাদী এগুলো যদি যোগ করো তাহলে ওই বিশেষ্যটা বহুবচন হয়ে যায়। তাহলে তুমি একবার এখানে বহুবচন করেছো, শিক্ষক মণ্ডলী, শিক্ষক অনেক হয়ে গেছে, আবার তুমি এখানে শিক্ষককে আবার অনেক বুঝাইছো। এটাকে বলা হয় বাংলা ব্যাকরণে বাহুল্য দোষ বা দ্বিরুক্তি, মানে দ্বিরুক্তির যে দোষটা আছে যেটাকে আমরা ইংরেজিতে বলি রিডান্ডেন্সি। তার মানে এটাও ভুল। তাহলে এবার দেখো এই বাক্যটা অটোমেটিক্যালি শুদ্ধ, যদিও এটা আসলেই শুদ্ধ আছে। তিনি আরোগ্য লাভ করলেন। অনেক সময় মনে রাখবা, এটাও মনে রাখবা, আরোগ্যের সাথে অবশ্যই লাভ কথাটা যুক্ত হবে। আরোগ্য, তিনি আরোগ্য হলেন, ভুল, তিনি আরোগ্য লাভ করলেন। আরোগ্য বসলে সেখানে অবশ্যই কি হবে? অবশ্যই সেখানে লাভ কথাটা অবশ্যই বসবে। এটা একটা বিষয় ছিল। 16 নম্বর প্রশ্নটা দেখো, কোনটি আবুল ফজলের রচনা নয়?
তো আবুল ফজল তোমরা জানো এটা হলো মানব কল্যাণ, এটা হলো পুরাতন সিলেবাস। তোমরা যারা নতুন সিলেবাসে আছো তোমাদের এখানে নাই, এখানে ব্যবহার করা হয়েছে গন্তব্য কাবুল। গন্তব্য কাবুল সৈয়দ মুস্তফা আলীর একটি ভ্রমণ কাহিনী গন্তব্য কাবুল এখানে দেওয়া হয়েছে। আর আবু ফজলের যে মানব কল্যাণটা ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে। কোনটি আবুল ফজলের রচনা নয়? তাহলে দেখো আবুল ফজল, আবুল ফজল, তাহলে আবুল ফজল এটা কিন্তু একটা রচনা, এটা একটা তার বিখ্যাত উপন্যাস রাঙা প্রভাত। রেখাচিত্র আবুল ফজলের কি বলতো? রেখাচিত্র আবুল ফজলের একটি দিনলিপি, দুর্দিনের দিনলিপি, এটাও একটা তার দিনলিপি। তার মানে এই তিনটাই কার? এই তিনটাই হচ্ছে আবুল ফজলের। তাহলে এখানে দেখো দুর্দিনের যাত্রী, এই দুর্দিনের যাত্রী কার লেখা বলতো? দুর্দিনের যাত্রী আমাদের কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধ। তার মানে এটা যেহেতু কাজী নজরুলের, চেয়েছে আমাদের কি? চেয়েছে আমাদের আবুল ফজলের কোনটা রচনা নয়, তাহলে উত্তর হবে দুর্দিনের যাত্রী। বুঝছো, প্রশ্নগুলো আসলেই সহজ ছিল। আবার দেখো তোমাদের এর চেয়ে তুমি একটা বলো যে বাংলা কতটা সহজ হলে ওই আশীর্বাদটা দুইবার মারে। দেখো এই আশীর্বাদটা আবার এটার মারছে যে আশীর্বাদের সন্ধি বিচ্ছেদটা কি। তাহলে আশীর্বাদের সন্ধি বিচ্ছেদ কি হবে বলো? দেখো এই যে দেখো 80 প্লাস বাদ। তাহলে তোমরা জানো কোন সন্ধিজাত শব্দে যদি রেফ থাকে, র থাকে, ওকার থাকে, তালবস্য মূর্ধন্য স দন্ত স যুক্ত অবস্থায় থাকে, তারে লাথি মারে উঠাইয়া দিয়ে বিসর্গ দিতে হয়। তাহলে দেখো এই রেফের পরিবর্তে তুমি বিসর্গ দিলা, প্লাস চিহ্ন দিলা, বাদ দিলা, তার মানে উত্তর হবে ক, আশীর্বাদ। বুঝে গেছে আমার কথাটা? তাহলে তোমরা এটা জানো, একদম সহজ। সন্ধি কিন্তু তোমাদের সিলেবাসে ছিল না, বুঝছো? দেখো তার মানে তোমাদের যে সিলেবাসের গুলি হবে এমনটা না। পরেরটা দেখো, বাতাসে বহে সুমন্দ। এই বাতাসে বসে কি? বাতাসে বসতেছে হচ্ছে সুমন্দ। তাহলে এই সুমন্দ শব্দের অর্থ কি? এটা আগে তোমারে বুঝতে হবে। এই সুমন্দ যে শব্দটা আছে এটার অর্থ হলো ধীর বা ধীরে, বুঝছো? ধীরে। তাহলে ধীরে, আস্তে। তোমরা জানো যে যারা তোমরা ক্রিয়া বিশেষণ পড়ছো, ক্রিয়া বিশেষণের বাচ্চা হচ্ছে 5টা, কালবাচক ক্রিয়া বিশেষণ। আর তোমরা যদি কোনো বিশেষ ক্রিয়াকে রিমান্ডে নাও কোথায় দ্বারা, তাহলে তোমরা ধীরে আস্তে, এগুলো আমার যে শীটটা আছে তোমরা এগুলো এই শব্দগুলো এমনি ইজিলি পারবা। তো যাই এখানে বলছে বাতাসে বহে, বাতাস বহে ধীরে, বাতাস বহে ধীরে, এটা হলো মূলত ক্রিয়া। তাহলে এই বাক্যের ক্রিয়াপদ কি? বহে। তাহলে এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে বহে। তাহলে এখন বলো এর পরে এই শব্দটা ব্যবহৃত হয়েছে, তোমরা এমনি থেকেই বুঝো। তাহলে ক্রিয়া সম্পর্কে ক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় কে? ক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় হচ্ছে ক্রিয়া বিশেষণ। তার মানে এটার উত্তর হবে ক্রিয়া বিশেষণ, নিঃসন্দেহে এটার উত্তর হবে ক্রিয়া বিশেষণ। অকর্ম ক্রিয়া এটা তো কখনোই হবে না, কারণ এখানে এটা তো ক্রিয়াই না। ক্রিয়া হলে তুমি তারপরে এটা যদি কি করে, কোনো কর্ম গ্রহণ না করে তার নাম অকর্ম। একটা যদি নেই তার নাম হলো সকর্ম, দুইটা যদি নেই তার নাম হলো দ্বিকর্ম। কিন্তু এখানে তো ওগুলো হবেই না, তার মানে ক্রিয়া বিশেষণ। পরেরটা যাও, পরেরটা যদি আমরা দেখি মানব কল্যাণ। দেখো মানব কল্যাণ থেকে কিন্তু 2টা প্রশ্ন করছে, মানে স্যাররা এরকমই যেখানে করে সেখান থেকেই মূলত 2-3টা মেরে দেয়। তো দেখো মানব কল্যাণ, যে এই যে আমাদের যে প্রবন্ধটা ছিল আমরা দেখে আসলাম আবুল ফজলের, এই প্রবন্ধটা কত সালে রচনা করা হয়, এটা রচনাকাল কত? একবারে দেখবা বইয়ের যে তোমার পরিচিতি আছে, পাঠ পরিচিতি, ওখানে তোমরা স্পষ্টভাবে পাবা, সেটা হলো 1972। মানব কল্যাণ প্রবন্ধটি মানবতন্ত্র থেকে নেওয়া আবুল ফজলের, এবং এটা রচনাকাল হচ্ছে 1972, একবার বইয়ের প্রশ্ন, বুঝছো? তারপর দেখো পরেরটা কি বলছে, এটা দেখো বিলাসী গল্পে ফার্স্ট ক্লাস বলতে কি বোঝানো হয়েছে? ভাই বিলাসী গল্প থেকে এর কি সহজ প্রশ্ন দিবে বলো? খুব সহজ প্রশ্ন দিছে। তোমরা জানো ফার্স্ট ক্লাস মানে হচ্ছে 10ম শ্রেণী। ওই সময় ফার্স্ট ক্লাসকে কি বলা হতো? 10ম শ্রেণী। সেকেন্ড ক্লাসকে বলা হতো 9ম শ্রেণী, আর থার্ড ক্লাসকে বলা হতো 8ম শ্রেণী, আর ফোর্থ ক্লাসকে বলা হতো 7ম শ্রেণী। এভাবে উপর থেকে নিচের দিকে আসছো আগের এই শ্রেণীগুলো। তার মানে 10ম শ্রেণী, উচ্চ গোত্র না, উচ্চ শ্রেণী না, উন্নত শ্রেণী, প্রথম শ্রেণী না, তার মানে হবে 10ম শ্রেণী। একদম সহজ প্রশ্ন, একদম, বুঝছো? তোমরা বাংলাতেই মনে করো যে অর্ধেক মার্ক পেয়ে যেতে, যে 60-এর মধ্যে বা 60কে যদি টার্গেট করতে, এখানেই কখনো রং কখনো সুর, কখনো রং কখনো সুর, এটা কার লেখা তোমরা জানো? এটা হচ্ছে আমাদের আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহর একটি কাব্য। তোমরা যারা আমার ক্লাস করছো তোমাদের একটা ছন্দ বলছিলাম, আমি ও আমার 7 টাকা বৃষ্টিতে ভিজে গেল, আমি ও আমার 7 টাকা বৃষ্টিতে ভিজে গেল। আমি মানে আমি কিংবদন্তির কথা বলছি, আমার মানে আমার সময়, 7 মানে হলো 7 নরীর হার, যেটা তার প্রথম কাব্য। তারপরে দেখো আমি ও আমার 7 কে মানে হলো কখনো রং কখনো সুর, তার মানে কখনো রং কখনো সুর হবে আবু জাফর ওবায়দুল্লাহর একটা কাব্য, খুবই গুরুত্বপূর্ণ। এবং আবু জাফর ওবায়দুল্লাহর জায়গাটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ, সূর্য। তাহলে দেখো সূর্যর সমার্থক শব্দ একবারে কমন, দেখো যদি ডিপলি দিত সেটা হতো,
তুমি এমন কোনো বইয়ে পাবা না সূর্যের সমার্থক শব্দ। তাহলে সূর্যের সমার্থক শব্দ কি হয়? সূর্য, আদিত্য, তপন, ভানু, ভাস্কর, মার্তুণ্ড, অর্ক, সবিতা। এখন দেখো এইগুলোর বাহিরে আসে না। আমি তোমাকে কি বললাম? আদিত্য, ভানু, ভাস্কর, মার্তুণ্ড, তপন, অর্ক, সবিতা, এই কটার মধ্যে কিন্তু আসবে। এখন দেখো ওগুলোর মধ্যে কোথায় আছে? এই যে দেখো সবিতা। সবিতা মানে হচ্ছে সূর্য, বুঝছো? তাহলে দেখো এটা আমরা পারলাম। পরেরটা তোমরা যদি একটু দেখো, এই যে দেখো সিরাজউদ্দৌলা নাটক। ভাই নাটকে এর চেয়ে আর তোমাকে কত সহজ প্রশ্ন করবে বলো? এটা নাটকের একবারে সবচেয়ে সহজতম প্রশ্ন। দেখো সিরাজউদ্দৌলা নাটকে তোমরা জানো সিরাজ নিজে স্বয়ং উপস্থিত ছিলেন কয়টা দৃশ্যে? 8টা দৃশ্যে। আর মীর জাফর ছিল হচ্ছে 5টা দৃশ্যে। এবং এই সিরাজউদ্দৌলা নাটকের প্রথম একবারে দৃশ্যটা দিছে। প্রথম দৃশ্যটা কোথায়? ফোর্ট উইলিয়াম দুর্গ, যেখানে যুদ্ধের মাধ্যমে এই নাটকটি শুরু হয়। তাহলে তোমার আর কি বলবো? দেখো এত সহজ গল্প মানে প্রশ্ন, এর চেয়ে আর কি প্রশ্ন দিবে? তার মানে খুব সহজ করছে তোমার নাটকের যে প্রশ্নটা, সহজ কথা। তাহলে দেখো ফোর্ট উইলিয়াম দুর্গ। পরেরটা কি বলছে দেখো, তোমরা যদি দেখো পরেরটা 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে কি বলছে? বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে। ভাই এটা নিয়ে তোমরা একটু ঝামেলা হইতে পারো, বুঝছো? সো দেখো যদি কোনো একটা দুটি স্বাধীন বাক্যের মাঝখানে ও এবং আর এগুলো, সুতরাং সরি ও, হ্যাঁ ও এবং আর, তারপরে যদি তোমরা দেখো কিন্তু, নতুবা, নইলে, কদাচিৎ, এই যোজকগুলো অথবা অব্যয়গুলো পাওয়া যায়, তাহলে সেটি কি হয়? তাহলে অবশ্যই সেটি তোমার কিন্তু নিঃসন্দেহে যৌগিক বাক্য। তবে সেটা যদি ও হয় তাহলে কিন্তু একটু ভাবার বিষয় আছে। যেমন আমি বললাম রহিম ও করিম দুই ভাই, মনে রাখবা ও দুটি পদকে যুক্ত করে, আর এবং ভাই দুটি বাক্যকে যুক্ত করে। তোমরা দেখো না হি ইজ অনেস্ট, দেখো তোমরা অনেক সময় বাক্য পড়ো কিছু, এই যে হি ইজ অনেস্ট এই বাক্যগুলো পড়ো, তাহলে হি ইজ অনেস্ট অ্যান্ড পোর। তার মানে কি? তার মানে কি এখানে একটা বাক্য না, এখানে দুইটা বাক্য আছে, হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ পোর। তার মানে এটাকে ছোট করার জন্য, স্ট্যান্ডার্ড লেভেলের করার জন্য এগুলো হয়তোবা ছোট করে। তো যাই হোক আমাদের সেটা বিষয় না, এই এবংটা দিয়ে তুমি শিওর থাকো এখানে দুইটা বাক্য আছে, তাহলে দুটি স্বাধীন বাক্য। এখানে এবং যদি এটা যদি তোমার ও দিত তাহলে এটা কিন্তু সরল বাক্য হতো, কিন্তু দেখো এখানে এবং দেওয়া আছে। কতটা চালাক প্রশ্নকর্তা! তুমি নিশ্চিত থাকো এটা যৌগিক বাক্য, এটা যৌগিক বাক্য, বুঝছো? তাহলে দেখো তারপরে আমাদের পরেরটা যাও। পরোক্ষ উক্তির ক্ষেত্রে অনুযায়ী ক্রিয়াপদের পরিবর্তন হয় কি? পরোক্ষ উক্তিতে কি অনুযায়ী ক্রিয়াপদের পরিবর্তন হয়? তো পরোক্ষ উক্তিটা কি? মানে তোমরা যেটাকে বলো ন্যারেশন। ন্যারেশনের দুইটা অংশ না, একটা হলো ডিরেক্ট, ইনডিরেক্ট। তো ডিরেক্টের বাংলা হচ্ছে হলো প্রত্যক্ষ, আর ইনডিরেক্টের বাংলা হচ্ছে হলো পরোক্ষ। তাহলে বলো তো তোমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করো তখন তোমরা কি সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে পরিবর্তন করো না? করো কি না? তোমার যদি আই থাকে তাহলে তোমরা লেখাও এম অথবা হ্যাভ, তোমরা এইভাবেই তো করো। যখন ওখানে আয়ের জায়গায় হি আসে তখন কি তোমরা আর এম লিখতে পারো না, ইজ লেখো। তার মানে বুঝাই যাচ্ছে কর্তা অনুযায়ী। তাহলে দেখো সাবজেক্ট অনুযায়ী, তাহলে সাবজেক্টের বাংলা কি? সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা, সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। তাহলে তোমরা ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করার সময় তোমরা সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব ব্যবহার করো। তাহলে এটাই বলছে যে পরোক্ষ উক্তিতে কি অনুযায়ী ক্রিয়ার উপরে পরিবর্তন হয়, তার মানে অবশ্যই কর্তা অনুসারে, অবশ্যই কর্তা অনুসারে, বুঝছো? তারপর দেখো পরেরটা কি বলছে? পরেরটা বলছে বাদনহারা কোন ধরনের সাহিত্যকর্ম? বাদনহারা কোন ধরনের সাহিত্যকর্ম? আমি আমার স্টুডেন্টকে বারবার বলি যে তোমার কোন লেখক সম্পর্কে পরিচয় মানে প্রশ্ন করবে জানি না, বাট তুমি শিওর থাকো কাজী নজরুল বা রবি ঠাকুরের সাহিত্যকর্ম নিয়ে প্রশ্ন করবেই প্রশ্নকর্তা। দেখো এটা কাজী নজরুলের বাদনহারা, কাজী নজরুলের প্রথম উপন্যাস বাদনহারা। এবং তোমরা জানো এটা বাংলা সাহিত্যের প্রথম কি বলো? এটা বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। এটা বাংলা সাহিত্যের প্রথম কি? প্রথম হচ্ছে পত্র উপন্যাস। এই বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কিন্তু এটা বাদনহারা, বুঝছো? তাহলে এটা কি? এটা একটা উপন্যাস। বললামই তো যে কবুতর বাকম করে, বাদনহারা, মৃত্যুক্ষুধা, কুহিলিকা, প্রথম হচ্ছে এটা। অথবা দিনাজপুরে KBM কলেজ আছে, কুহিলিকা, মৃত্যুক্ষুধা, বাদনহারা। তার মানে কি হবে? এটা একটা উপন্যাস। তাহলে এটা আমাদের কাজী নজরুলের রচিত একটি উপন্যাস এবং তার জীবনের প্রথম উপন্যাস। ওকে, আমরণ কোন সমাসের উদাহরণ? দেখো কোন সমাসের উদাহরণ? সমাস থেকে কিন্তু দুইটা প্রশ্ন দিছে। বিলিভ করো আমার যারা ক্লাস করছো সমাসের, বলো এগুলা তোমরা তো এমনি থেকে হেসে খেলে পারবা। তাহলে দেখো কোন সমস্ত পদের শুরুতে যদি আ থাকে তাহলে আ কি? একটা অব্যয়। তাহলে কোন সমাস?
অব্যয়ীভাব সমাস। এটা তোমাদের যে কতবার বলছি, কয়েকটা দিছিলাম, তোমরা দেখো আমি তোমাদের সব অব্যয় শিখাইনি, কয়েকটা অব্যয় শিখেছিলাম। বলো তো কি কি ছিল? উপপ্রতি উনুনির আউদ যথা হা হর গর্বে, উপপ্রতি উনুনির আউদ যথা হা হর গর্বে। কোন সমাসের সমস্ত পদের শুরুতে যদি উপপ্রতি উনু নির আ উদ যথা হা হর গর্বে এগুলো যদি থাকে, তুমি নিশ্চিত থাকো এটা অব্যয়ীভাব সমাস। ব্যাস বাক্য হলো মরণ পর্যন্ত। তোমাকে আমি কিন্তু বলছিলাম যে অনলি কয়টা দেখবা, অনলি হচ্ছে কয়েকটা অব্যয় দেখবা, এত অব্যয় দেখতে হয় না। তুমি দেখবা তুমি যখন পড়তে যাবা অনেকে অনেকগুলো পড়াবে না, এতগুলো পড়ার দরকার নাই, আসলেও কটাই আসে, সেটা হলো উপ প্রতি উনু নির আ উত যথা হা হর গর্বে। এগুলো যদি কোনো সমস্ত পদের শুরুতে থাকে তাহলে সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাহলে দেখো এটার মূল শব্দ হচ্ছে মরণ, এর আগে দেখো আ আছে, তার মানে এটা কোন সমাস? এটা হলো অব্যয়ীভাব সমাস। ওকে, পরেরটা দেখো, পরেরটা যদি আমরা দেখি, তাহারই পরে মনে, কবিতাটি গঠন রীতিতে কি ধরনের? এটা একটু প্যাচ আছে। দেখো তোমরা জানো গঠন রীতিতে নাটকীয় হয় আবার সংলাপ নির্ভর হয়, নাটকীয় হয় আবার সংলাপ নির্ভরও হয়। কিন্তু দেখো প্রশ্নকর্তা হেভি শিয়ানা, মানে প্রশ্নকর্তা যে স্যার করছেন হেভি চালাক। একবারে তোমরা যদি তাহারই পরে মনে কবিতা পড়ো এবং তোমরা যদি পাঠ পরিচিতি পড়ো তাহলে তোমরা একটা হুবহু লাইন পাবা, তাহারই পরে মনে কবিতাটি গঠন রীতিতে অবশ্যই একটি সংলাপ নির্ভর কবিতা। মনে রাখবা, যদি কোনো অপশনে সংলাপ নির্ভর এবং নাটকীয় থাকে এরকম প্রশ্নে, তুমি অবশ্যই প্রথমে উত্তর করবা হচ্ছে সংলাপ নির্ভর। যদি এটা না পাও তাহলে তুমি এটার উত্তর করবা হচ্ছে নাটকীয়। তোমরা যারা দিনাজপুর বোর্ডে ছিলা, 25-এ এইচএসসি দিছো, তোমাদের কিন্তু এটা ছিল, তোমরা দেখবা ওই প্রশ্নতে এটা ছিল না। দুটা যদি থাকে অবশ্যই তোমরা উত্তর দিবা সংলাপ নির্ভর। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো পরেরটা যদি আমরা দেখি, 29 নম্বর প্রশ্ন, সেটা হলো তেলে ভাজা। তেলে ভাজা, ভাই আমি তোমাদের যে কতবার বলছি যে অলুক সমাসের বিষয়টা, তোমাদের আমি বলছিলাম অলুক মানে হলো বিভক্তিযুক্ত সমাস। যে সমাসে বিভক্তি থাকবে পূর্বপদে অথবা সমস্ত পদেই, পূর্বপদ এবং পরপদে, তার নাম হলো অলুক সমাস। দেখো আমি যদি তোমাকে বলি জলে স্থলে, দেখো এটার মূল শব্দ জল, এর সাথে আমি বিভক্তি দিলাম, তাহলে জলে স্থলে। দেখো বিভক্তিটা কোথায় আছে? দুই পদে আছে। দেখো এ বিভক্তি এ বিভক্তি, যদি দুই পদে থাকে তাহলে এটার নাম হলো দ্বন্দ্ব সমাস, কারণ দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য পায়। আমি বললাম দেশে বিদেশে, কিন্তু তোমাদের আমি বলছিলাম কি, যদি বিভক্তিটা শুধুমাত্র পূর্ব পদে থাকে, যেমন আমি বললাম চোখে চশমা, দেখো বিভক্তিটা কোথায় আছে? এই যে দেখো পূর্ব পদে এ। আমি যদি বলি সোনার বাংলা, সোনার বাংলা, বুঝা গেছে? দেখো এই যে দেখো এখানে র আছে, র মানে এটা ষষ্ঠী বিভক্তি, আর এ অন্তস্থিতে সপ্তমী বিভক্তি। যদি কোনো সমাসের উভয় পদে বিভক্তি থাকে তাহলে এটা অলুক দ্বন্দ্ব, আর যদি কোনো সমাসের পূর্ব পদে বিভক্তি থাকে তাহলে সেটা অলুক বহুব্রীও হতে পারে, অলুক তৎপুরুষও হতে পারে। অলুক একটা অপ্রধান সমাস এবং এটা তিনটা পাওয়া যায়, অলুক তৎপুরুষে পাওয়া যায়, অলুক বহুব্রীতে পাওয়া যায়, অলুক দ্বন্দ্বতে পাওয়া যায়। মনে রাখবা, যদি পূর্ব পদে বিভক্তি থাকে এবং এই সমস্ত পদটা দ্বারা যদি আলাদা কোনো কিছু বুঝায় তাহলে সেটা অলুক বহুব্রী সমাস। দেখো চোখে চশমা, তাহলে চোখে চশমা দ্বারা কাকে বুঝাই? বিজ্ঞ ব্যক্তিদেরকে বুঝাই। দেখো আমি একটা বিজ্ঞ ব্যক্তি, চোখে চশমা পরছি। অথবা যদি বলি মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি বলতে কাকে বুঝাই? মাথায় পাগড়ি বলতে বোঝানো হচ্ছে বরকে। কিন্তু দেখো সোনার বাংলা দ্বারা কি বোঝানো হয়? যে বাংলাকে। তার মানে এটা আলাদা কোনো অর্থ দিচ্ছে না, তার মানে এটা হলো অলুক তৎপুরুষ। বুঝে গেছে আমার কথাটা? আরো তোমাদের একটা খুব মজার বিষয় দিয়ে আমি শিখাইছিলাম, যদি কোনো সমস্ত পদের পূর্ব পদে দুই পূর্ব পদে যদি কি থাকে? বিভক্তি থাকে, আর যদি পূর্ব পদের এই অংশটা যদি আমাদের শরীরের কোনো অঙ্গ হয়, শরীরের কোনো যদি অঙ্গ হয় তাহলে শিওর থাকবা এটা অলুক বহুব্রী। তাহলে দেখো চোখ কি শরীরের অঙ্গ না? তাহলে এটা অলুক বহুব্রী। মাথায় পাগড়ি, মাথাটা কি? শরীরের অঙ্গ। পায়ে বেরি, পাটা কি? শরীরের অঙ্গ। তার মানে পায়ে বেরি দ্বারা দেখো এমনি থেকে আসামি, তোমার ওটা বোঝা লাগবে না। তাহলে এখন দেখো তেলে ভাজা, তাহলে দেখো এই তেলের এখানে একটা এই বিভক্তি আছে কিন্তু ভাজাতে বিভক্তি নাই, তার মানে পূর্ব পদে বিভক্তি থাকলে কোন সমাস? অলুক বহুব্রী, অলুক তৎপুরুষ। এখন বলো তো তেল কি আমাদের শরীরের অঙ্গ? না, তার মানে এটা অলুক তৎপুরুষ। দেখো শিওর। বুঝে গেছে আমার কথাটা? তাহলে তোমার এই জায়গাটা তো বুঝতে হবে ভাই, এই জায়গাটা তোমারে ভালো করে বুঝতে হবে। ওকে, তাহলে দেখো এই প্রশ্নটা একদম ইজি। এটা তো মানে আমার যদি কেউ, আমি ক্লাস করলে তো হিসে খেলে এটা পারা, এটা তো কোনো কিছুই নাই। এবার দেখো মণি কঞ্চন যোগে, তাহলে দেখো আমি তোমাদের বলছি যে লিখিত হলো মুখস্থ পাঠ থেকে তোমাদের কয়েকটা দিবেই। দেখো পারিভাষিক শব্দ আসছে, সমার্থক শব্দ আসছে, বাগধারা আসছে, আমি তোমাদের বলছি, এবং এটা তোমরা কিন্তু যে কোনো বইয়ে পাবা, একটা কমন। মণি কঞ্চন যোগে, এটার বাগধারার উপযুক্ত হলো উপযুক্ত মিলন, উপযুক্ত মিলন, অ্যান্সার হবে গ।
ওকে, তারপর দেখো আমাদের কি আছে, আল মাহমুদ। তাহলে তোমরা জানো আল মাহমুদের লেখা কাবিলের বন উপন্যাসের বিষয়বস্তু কি? প্রথম কথা দেখো, আল মাহমুদ কিন্তু তোমাদের ছিল না। আল মাহমুদ কোথায়? একবারে তোমার প্রত্যাবর্তনের লজ্জা। এই প্রত্যাবর্তনের লজ্জা যে নতুন সিলেবাসে কবিতা আছে, সেটার লেখক হচ্ছেন আল মাহমুদ। তো এই আল মাহমুদের এই প্রশ্নটা একটু তুমি টিকি ধরতে পারো, এটা তোমার আনকমন। আমি এটাই বললাম যে তুমি যদি 35টা বাংলা প্রশ্নকে ব্যাখ্যা করো, তোমার ইজিলি 30, 31, 32টা প্রশ্ন হয়ে যায়। যারা একটু মোটামুটি প্রিপারেশন নিছো, ভাই এর থেকে আর সহজ প্রশ্ন কি করবে, এর থেকে আর বেসিক প্রশ্ন কি করবে? আর বাদ বাকি এই যে একটা দুইটা তোমাদের মধ্যে ইউনিকনেস থাকতে পারে, যারা তোমরা একটু মোটামুটি বুঝতে পারো না। যেমন এই প্রশ্নটা আসলে এটা পারা অসম্ভব, কারণ এটা কজন পারবে? এটা যারা ডিপলি পড়াশোনা করে, তার এই আল মাহমুদের গ্রন্থগুলো পড়াশোনা করেছেন, তারাই মূলত পারবে। তো যাই হোক, আল মাহমুদের এই কাবিলের বন যে উপন্যাসটি রয়েছে, এটা মূলত আমাদের মুক্তিযুদ্ধ, 71-এর যে মুক্তিযুদ্ধ, এই ঘটনাকে কেন্দ্র করে লেখা। এখান থেকে এটাই দিছিল আল মাহমুদের। তার মানে তোমার এটাও কি, এটা হচ্ছে সিলেবাসের বহির্ভূত প্রশ্ন। তাহলে দেখো আমরা আগে একটা পাইলাম, এখন একটা পাইলাম, বুঝছো? এবং দেখো সেটা নতুন কবিতাগুলো থেকেই দিছে। এটা দিছে আগেরটা, ওটা থেকে দিছে পরেরটা। দেখো কোনটি অতৎসম শব্দ, কোনটি অতৎসম শব্দ। কোন শব্দের মধ্যে যদি মূর্ধন্য ন, মূর্ধন্য স এগুলো থাকে, তাহলে সেটা কোন শব্দ? সেটা হচ্ছে, তোমরা জানো, এটা হচ্ছে তৎসম শব্দ। তারপর দেখো মঞ্জুরি, এই যে যুক্ত বর্ণ থাকলেও সাধারণত সেটা তৎসম হয়। তার মানে দেখো এটাও কিন্তু কি, এটা হলো তৎসম শব্দ। এবার দেখো হিজরি এবং ধমনী। তাহলে বলো হিজরি এবং ধমনীর মধ্যে এটা কোন শব্দ? এই দেখো ধমনী, এটা হলো অতৎসম শব্দ, আর এটা হলো তৎসম শব্দ। তার মানে এখানে অতৎসম শব্দ কোনটা? সেটা হলো ধমনী। অতৎসম কয়েকটাই আসে, যেগুলো একটা তোমার হচ্ছে হ্যাঁ কয়েকটা আসে, তোমার হচ্ছে জ্যোৎস্না, বুঝছো? তারপর হচ্ছে চন্দ, এরকম কয়েকটা মিডলের পয়েন্টে যেগুলো আসে সেগুলো। তো যাই হোক, অতৎসম শব্দ গেল। এবার দেখো এখানে কি বলছে, আমি সৃষ্টি আমি ধ্বংস। এখানে কোন অলংকারের ব্যবহৃত হয়েছে? তাহলে আমি সৃষ্টি আমি ধ্বংস, মনে রাখবা, কোন লাইন দ্বারা যদি বিপরীত অর্থ প্রদান করে, সেই অলংকারকে বলা হয় বিরোধাভাস। এই যে দেখো বিরোধাভাস, তার মানে দেখো এখানে তিনি সৃষ্টি, মানে তিনি সৃষ্টি হবেন এবং তিনি ব্রিটিশ শাসক গোষ্ঠীকে ধ্বংস করবেন। এখানে দুইটি শর্তা, একটা তার পজিটিভ শর্তা সৃষ্টিশীলতা, আর একটা হলো ধ্বংস। তার মানে অবশ্যই এটা থাকো, এটা হলো বিরোধাভাস অলংকার। যেই শব্দ দ্বারা বা যে লাইন দ্বারা বিপরীত অর্থ বোঝানো হয়, সেই বিপরীত অর্থ বোঝানো হয়, সেই অলংকারকে বলা হয় বিরোধাভাস। তার মানে এটা হবে বিরোধাভাস অলংকার। ওকে, পরেরটা যাও। পরেরটা যদি আমরা দেখি, বিদ্রোহী কবিতা কোন ছন্দে রচিত? দেখো কত সহজ। যারা আমার ক্লাস করছিল, এটা হলো বিবিএস। তোমরা যারা শর্ট সিলেবাস ছিল অক্ষরবৃত্তে, তাহারই পরে মনে হলো অক্ষরবৃত্তে। ফেব্রুয়ারিতে আমি কিংবদন্তির গদ্য পড়ি, ফেব্রুয়ারি 1969 আমি কিংবদন্তির কথা বলছি। এই দুইটা তোমাদের শর্ট সিলেবাসে কি ছিল? গদ্য ছন্দে। আর বাদ বাকি বিবিএস, বাদ বাকি সব ছিল মাত্রাবৃত্ত ছন্দে। দেখো যারা পড়ছো, এটা হলো মাত্রাবৃত্ত ছন্দে। এটা কত সহজ প্রশ্ন দিছে বিদ্রোহী কবিতা থেকে। তারপর দেখো পরেরটা, দেখো তোমরা যদি দেখো পদ প্রকরণ, একবার লাস্ট প্রশ্ন। এখানে একটু কাহিনী আছে, একটু বলি। পদ প্রকরণ বা ব্যাকরণিক শব্দ শ্রেণী, বুঝছো? এই যে পদ প্রকরণ অথবা কি ব্যাকরণিক শব্দ শ্রেণী, তোমরা জানো পদ প্রকরণের নতুন নাম হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। তোমাদের আমি এটা পড়ানোর সময় বারবার বলি যে প্রশ্নকর্তা যদি পদ প্রকরণে টাচ করে, তাহলে কখনো ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে প্রশ্ন করবে না, ওই নতুনটাতে আসবে না। তার মানে এই প্রশ্নকর্তা দেখো আগের বই থেকে করছে, এই যে পদ প্রকরণে এখনো আছে, ইনি ব্যাকরণিক শব্দ শ্রেণী করে নাই। সো মনে রাখবা, এই যে পদ প্রকরণ এবং ব্যাকরণিক শব্দ শ্রেণী, এই দুইটা আমাদের কোথা থেকে আলোচনা হয়? তোমাদের আমি যারা আমার পড়ছো, তোমাদেরকে আমি বলছিলাম, ধ্বনি বর্ণ বানান উচ্চারণ নত্য সত্য বিধানের সাথে সন্ধি করলো, জবাই একক দিতে কারক শিখলো, অর্থের সবই বাগধারা, আর বিবিএস বাদ বাকি সব শব্দ বা রূপতত্ত্বে। দেখো এই তিনটা লাইনের মধ্যে নাই, তার মানে এটা অবশ্যই হবে শব্দ বা রূপতত্ত্ব। এই যে দেখো মরফোলজিতে আলোচিত হয়। তবে এখানে একটা কথা ছিল, কিন্তু স্যাররা ওই প্যাচ দেয়নি, তোমাকে একবার সহজ প্রশ্ন দিছে। যদি তোমাকে এটা স্যাররা বলতেন পদ পরিবর্তন, দেখো পদ পরিবর্তন কোথায় আলোচনা হয়, অথবা যদি তোমাদেরকে বলা হইতো যোজক ব্যাকরণের কোথায় আলোচিত হয়, তাহলে মনে রাখবা এই দুইটা কিন্তু বাক্যতত্ত্বে হয়। কিন্তু তোমাকে তো সেই চালাকির প্রশ্ন করেই নাই। যদি হ্যাঁ এটা যদি বলতো একটু স্যার চালাকি করে বলো পদ পরিবর্তন কোথায় আলোচনা হয়, তোমরা অনেকে ধরা খাইতেছো, আমরা রূপতত্ত্ব দিতা কিন্তু বাক্যতত্ত্ব, কিন্তু ওই পাঁচটা তো দেয়ই নাই। তো ওই পেজটা যেহেতু দেয় নাই, খুব ইজিলি এটার উত্তর হবে রূপতত্ত্ব অথবা শব্দতত্ত্ব। যাই হোক, তোমরা অনেকেই ভালো করছো এবং যারা ভালো করেছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তবে প্রশ্ন কিন্তু মোটামুটি সহজ এবং স্ট্যান্ডার্ড ছিল। সেই ভিত্তিতে আমি বলতে পারি
যাদের 55-র উপরে রয়েছে, বুঝছো, 55 এর উপরে রয়েছে, তোমরা আশা রাখতে পারো। আর যাদের 60+ আছে, তোমাকে আমি বলবো তুমি নির্দ্বিধায় একটা গুচ্ছের যে কোনো ইউনিভার্সিটিতে সিট পাবা, বুঝছো। তারপরেও তোমরা যারা সেকেন্ড টাইম করার প্রিপারেশন নিচ্ছ এবং ভাবতেছো যে আমি কোনো একটা জায়গায় আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিব এবং ভালো একটা সার্ভিস নিতে চাই, তোমাকে আমাদের জাফরুল এবং বিপ্লব প্রাইভেট প্রোগ্রামের ঘুরি প্রাইভেট অ্যাডমিশন এইডে তোমাদেরকে ওয়েলকাম। তোমরা নির্দ্বিধায় আসতে পারো। আমরা খুব দ্রুত একটা সেকেন্ড টাইম ব্যাচ শুরু করছি, যেখানে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত গোছালো শীট, প্রতিদিন ক্লাস, প্রতিদিন আমাদের তৈরি প্রশ্ন, ইউনিকনেস প্রশ্নের মাধ্যমে এক্সাম এবং সর্বোচ্চ তোমরা সাপোর্ট পাবা। ইনশাল্লাহ তোমার স্বপ্ন বাস্তবায়নে আমরা যদি তোমার সামান্য সাহায্যে আসতে পারি, এটা আমরা আমাদের এই প্রতিষ্ঠানের, এটাই আমাদের জন্য হবে একটি মাইল ফলক, বা এটা আমাদের একটা গৌরবোজ্জ্বলের একটা সময়। তো যাই হোক, তোমরা অনেকেই যুক্ত আছো, অনেকক্ষণ ধরে ছিলা, এখনো দেখি অনেকজনই আছো যুক্ত। এখানে আমাদের অনেকে অ্যান্সার করছো, রাসেল, রানা সবাই অ্যান্সার করছো, গুড গুড। তো রাসেল আমাদের 26 ব্যাচের একজন শিক্ষার্থী। রাসেল তোমার হচ্ছে অনেকগুলোর উত্তর দিতে পারছে, হয়তো প্রস্তুতি খুবই ভালো আছে। তো যাই হোক, সবারই প্রস্তুতি ভালো থাক এবং সবাই একটু পড়াশোনা করো। যারা সেকেন্ড টাইম নিবা, বলি অনেকে সেকেন্ড টাইমের প্রস্তুতি নিতে গিয়ে এখন থেকে কয়েকদিন কিন্তু মানে বসে কাটাবা, মনে করবা যে আছে তো আরো অনেক সময়, না, এগুলো কখনো করবা না। এখন থেকে বি সিরিয়াস। যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছ, বি সিরিয়াস হবা এবং খুব ভালো করে এফোর্ট দিতে হবে, কারণ আগামীতে আরো প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড হবে এবং আরো ইউনিকনেস পাবা। এবং যেহেতু আগামী বছরে তোমরা যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো তোমাদের কিন্তু বাংলা এবং ইংরেজি ফুল সিলেবাসে হবে, ফুল সিলেবাসে। তার মানে যে নতুন কবিতাগুলো আছে এগুলো সব তোমাকে পড়তে হবে। তো তোমরা নির্দ্বিধায় আমাদের সাথে যুক্ত হতে পারো। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা। তোমরা আশা রাখি সকলেই ভালো থাকো। আর তোমাদের যদি কেউ পরিচিত এবং শুভাকাঙ্ক্ষী থাকে, অবশ্যই আমাদের ঘুরি এইচএসসি অ্যাডমিশন এইডে রেফার করতে পারো। এবং তোমাদের যদি কোনো আর্থিক প্রবলেম থাকে, ফ্যামিলিগত কোনো প্রবলেম থাকে, আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো। আমরা সেই বিষয়গুলোও দেখব এবং তোমাদের জাস্ট নাম মাত্র একটা ফি নিব, নিয়ে তোমাদের আমরা অ্যাডমিশনে একটা ভালো এবং বেস্ট একটা সাপোর্ট দিব। তো সকলে ভালো থেকো, সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।